আসসালামু আলাইকুম স্যার। সালাম। শুনতে পাচ্ছ? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস আসসালামু স্যার। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার। সবাই কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি? স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আমিও ভালো আছি। তোমরা ভালো আছো সবাই? সবাই ফেসটা একবার দেখাও। দেখানো সম্ভব? হ্যালো, ফেসটা কি দেখানো সম্ভব সবার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আর্টিস্ট অর্ককে দেখতে পাচ্ছি। অনেকদিন দেখি না তো, এই জন্য। হ্যাঁ, চুলও তো বড় হয়ে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে, একবারও কাটা হয় নাই। আদিয়াত, তোমাকে দেখানো সম্ভব? No, sir. সাদিক, সাদিক তোমাকে দেখানো সম্ভব? হ্যালো সাদিক। আসসালামু আলাইকুম। ইসলাম, অন্তত একবার দেখালেই চলবে। রাহবার, তোমাকে দেখানো সম্ভব? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে দেখানো কি সম্ভব? রাহবার, তারপর রকিবুল হোসেন, মারুফ, দেখানো সম্ভব তোমাদের? হ্যালো, দেখানো সম্ভব? বলো। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি স্যার ভালো, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ। তা তোমাদের তো লাস্ট চ্যাপ্টার ছাড়া সব চ্যাপ্টারই আলোচনা হয়েছে, তাই না? জি স্যার। লাস্ট চ্যাপ্টার হলে তোমাদের বই কমপ্লিট হবে। আর মনে রাখবা যে
যে কোনো সময় খুলে গেলেই তোমাদের পরীক্ষাগুলো হবে। তোমাদের ওই যে ক্রিয়েটিভ কিছু কোয়েশ্চেন্স দেওয়া আছে, সেগুলো তো প্র্যাকটিস চালাচ্ছ নাকি? এগুলো সমাধান রেডি আছে? Yes, জি sir. স্যার করছি স্যার। ক্রিয়েটিভ কোয়েশ্চেন্স গুলোর সমাধান রেডি রাখো। স্কুল খুললেই দেখা যাবে যে এগুলো জমা দিতে হবে। তারপর তোমাদের টেস্ট পরীক্ষার তারিখও কাছাকাছি। যদি স্কুল খুলে যায় তখন যথারীতি টেস্ট পরীক্ষা হবে, ক্রিয়েটিভ এমসিকিউ সহই। তাই না? এগুলো খেয়াল রাখতে হবে যে যথারীতি টেস্ট পরীক্ষা হবে, তখন ক্রিয়েটিভও পরীক্ষা হবে, এমসিকিউ পরীক্ষা হবে। আর এমসিকিউ এর ব্যাপারেও আরো যত্নবান হতে হবে, কারণ লাস্ট পরীক্ষা দিলাম, দেখলাম খুব বেশি ভালো করনি অনেকেই, খুব বেশি ভালো করনি, এই জন্য আরো যত্নবান হতে হবে। এখন আমাদের লাস্ট চ্যাপ্টারের যে আলোচনা, এটা শুরু হবে। লাস্ট চ্যাপ্টার কেউ উল্টিয়ে দেখছিলা, বই উল্টিয়ে? কি আছে এখানে? কি দেখতে পাচ্ছ? রকিবুল বলো, রকিবুল আছো? হ্যালো, স্যার কি দেখতে পাচ্ছ? স্যার এখানে দেখা যাচ্ছে যে পারিবারিক এবং আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব সম্পর্কে কিছু লেখা আছে। হ্যাঁ, এটাই আমাদের লাস্ট চ্যাপ্টার বইয়ের। এই চ্যাপ্টার ইনকমপ্লিট ছিল। টেস্টের সিলেবাসের মধ্যে যে পুরো বই আছে সেখানে এই চ্যাপ্টার সহই। এই চ্যাপ্টারে মূলত পারিবারিক হিসাবগুলো কিভাবে রাখে এগুলো আমরা জানতে পারবো, কি কি হিসাব তৈরি করা হয় তা জানতে পারবো, এবং কোনো কোনো ব্যক্তি আত্মকর্মসংস্থানমূলক কিছু কাজ করে, সেই কাজগুলোর হিসাব কিভাবে করা হয় তাও জানতে পারবো। এখানে বলতে যাচ্ছে দেখো যে পারিবারিক হিসাব ব্যবস্থায় বিভিন্ন ধরনের হিসাব সংরক্ষণ করা হয়, কারণ পরিবারের মধ্যেও যদি হিসাব না থাকে তাহলে চলবে না। তোমার প্ল্যান থাকা লাগবে যে তোমার আয় কত, ব্যয় কত করবা কোন খাতে, এসব ব্যাপারে প্ল্যান থাকা লাগবে, প্ল্যান করে খরচ করা লাগবে। এখানে প্রাপ্তি প্রদান হিসাব নামে একটা হিসাব হয়, যার ডেবিট দিকে প্রাপ্তি সমূহ লিপিবদ্ধ হয়। একটা পরিবারের বেতন কিন্তু সোর্স অফ ইনকাম, এই জন্য বেতন আয়ের মধ্যে দেখানো হয়, বাড়ি ভাড়া আয়ের মধ্যে দেখানো হয়, বেতন বাড়ি ভাড়া এগুলো আয়ের মধ্যে দেখানো হবে। পরিবার কোনো জায়গায় কোনো বিনিয়োগ করতে পারে, সে বিনিয়োগের টাকা উপর সুদ পেতে পারে, এটি আয়। পরিবার কোনো কোম্পানির শেয়ার ক্রয় করতে পারে, তাহলে শেয়ারের বিনিময়ে লভ্যাংশ পেতে পারে, এটি আয়। প্রাপ্তি প্রদান হিসাবের ক্রেডিট দিকে প্রদান সমূহ, ক্রেডিট দিক বা ডান দিকে প্রদান সমূহ লিপিবদ্ধ হয়। পরিবারের ভাড়ার জন্য ব্যয় হতে পারে, খাদ্য সামগ্রী ক্রয়ের জন্য ব্যয় হতে পারে। পরিবার যদি ঋণ করে তাহলে ঋণের উপরে সুদ দেয়, এই খাতে ব্যয় হতে পারে। চিকিৎসা খরচ হতে পারে, পোশাক পরিচ্ছদ ক্রয় হতে পারে, এগুলো সব ব্যয়। এভাবে লিপিবদ্ধকরণের পর উদ্বৃত্ত নির্ণয় করা হবে। উদ্বৃত্ত মানে ওই লেনদেনগুলোর পর তোমার হাতে কত আছে তা নির্ণয় করা হবে, হাতে কত আছে তা নির্ণয় হবে। তার মানে এখানে দাঁড়ালো যে তোমার মোট 1 লক্ষ টাকা বেতন,
পেয়েছো তুমি। তারপর কিছু কিছু খাতে খরচ করলা, খরচ করার পরে তোমার বর্তমানে কত আছে এটি বের করা যাবে। মোট মনে করো তোমার 1,00,000 টাকা, 1,00,000 টাকা মোট তুমি ইনকাম করেছো, তুমি খরচ করলা বিভিন্ন খাতে 80,000 টাকা, তাহলে তোমার হাতে বর্তমানে থাকবে 20,000 টাকা। এই প্রাপ্তি প্রদান হিসাবের মাধ্যমে আমরা এই উদ্বৃত্তই নির্ণয় করব। আমাকে শুনতে পাচ্ছ তো? যে কোনো একজন বলো। জি স্যার, ইয়েস শোনা স্যার, যায়। শুনতে পাচ্ছি। তাহলে এখানে যদি কোনো প্রবলেমে দিয়ে বলা হয় বেতন এত টাকা ইনকাম, সম্মানী এত টাকা, বিনিয়োগের সুদ এই টাকা, বাড়ি ভাড়া এত টাকা, পোশাক পরিচ্ছদ হাতে এত টাকা, তারপরে তোমাকে বলা হলো যে প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করো, তখন তুমি ডেবিট দিকে যত প্রাপ্তি আসছে সব প্রাপ্তিগুলো লিখবা, আর ক্রেডিট দিকে যত প্রদান আছে প্রদানগুলো লিখবা। লিখে তারপর তোমার একটা উদ্বৃত্ত নির্ণয় করতে হবে। লিখে উদ্বৃত্ত নির্ণয় করবা, তাহলে তোমার হয়ে যাবে তোমার এই লেনদেনগুলোর পরে মোট কত টাকা আছে এটা বের হয়ে যাবে। এরপরে পারিবারিক হিসাব ব্যবস্থায় আয় ব্যয় হিসাব নামে একটা হিসাব প্রস্তুত করা হবে। আয় ব্যয় হিসাবে ডেবিট দিকে নির্দিষ্ট সময়ের ব্যয়সমূহ লিপিবদ্ধ করা হবে। মানে অঙ্ক হবে তোমার নির্দিষ্ট বছরের অঙ্ক, 6-7 বছরের একসাথে করা যাবে না। অঙ্ক হবে যে কোনো একটি বছরের আলাদা। আর্থিক বিবরণীতেও যেমন দেখা যায় যে কোনো এক বছরে আলাদা থাকে। আর্থিক বিবরণীতে তুমি 18 থেকে 20 সালের আর্থিক বিবরণী কখনো করো না, হয় 18 সাল অথবা 19 সাল অথবা 20 সাল, যে কোনো এক বছরের তুমি আর্থিক বিবরণী করো। এখানেও তেমন নির্দিষ্ট সময়ের জন্য আয় ব্যয় হিসাব তৈরি করা হবে, যে কোনো একটা নির্দিষ্ট বছরের। সেখানে ব্যয় থাকে, যেমন ভাড়ার জন্য ব্যয় হতে পারে, খাদ্য সামগ্রীর জন্য ব্যয় হতে পারে, ঋণের সুদের জন্য ব্যয় হতে পারে, চিকিৎসা খরচ, পোশাক পরিচ্ছদ ক্রয় ইত্যাদি সব ডেবিটে বা বাম দিকে লেখা হবে। আর আয় ব্যয় হিসাবে ক্রেডিট দিকে নির্দিষ্ট সময়ের আয় সমূহ লেখা হবে। এখানে খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু তোমার বেতন হচ্ছে পরিবারের ক্ষেত্রে আয়। আর্থিক বিবরণীতে দেখেছো যে বেতন ব্যয়ের মধ্যে যায়, পরিচালন ব্যয়ের মধ্যে যায়, কিন্তু এখানে কিন্তু বেতন হচ্ছে পরিবারের একটি আয়। বাড়ি ভাড়া আয়, বিনিয়োগের সুদ, লভ্যাংশ প্রাপ্তি, এগুলো হচ্ছে পরিবারের আয়। এগুলো ক্রেডিট দিকে লিপিবদ্ধ হবে। লিপিবদ্ধ করার পর আয় ব্যয় হিসাবে ক্রেডিট দিকের যোগফল যদি ডেবিট থেকে বেশি হয় তাহলে তাকে বলবে ব্যয়ের উপর আয়ের আধিক্য, যা পরবর্তীতে আর্থিক বিবরণীতে পারিবারিক তহবিলের সাথে যোগ করে দেখানো হবে। ব্যয়ের উপর আয়ের আধিক্য হবে যদি আয় বেশি হয়, তাহলে যা পারিবারিক তহবিল নামে একটা ব্যাপার আছে এই চ্যাপ্টারে। ওই পারিবারিক তহবিলের ব্যাপারটা একটু পরেই দেখবা। ওই পারিবারিক তহবিলের সাথে যোগ করে দেখানো হবে। তাহলে এখান থেকে বলতে পারি যে যদি কোনো ব্যক্তির মনে করো মোট আয় হলো 80,000 আর ব্যয় হলো 60,000, তাহলে তার ব্যয়ের উপর আয়ের আধিক্য কত বলা যাবে? ব্যয়ের উপর আয়ের আধিক্য হবে 20,000 টাকা। 80,000 যদি আয় হয় আর ব্যয় যদি হয় তোমার 60,000, তাহলে এ মূলধনের সাথে যোগ হয় আর্থিক বিবরণীতে। আর এখানে নেট লাভ তোমার
কিসের সাথে যোগ হবে? পারিবারিক তহবিলের সাথে যোগ হবে। তারপরে সাদিক এখন কি দেখতে পাচ্ছ? হ্যালো সাদিক, সাদিক হ্যালো সাদিক, লাবিব কি দেখতে পাচ্ছ বলো? যেমন এখানে আমরা কি দেখতেছি যে কোনো ব্যক্তির বছরের শুরুতে নগদ তহবিল ছিল 70,000, ব্যাংক জমা 45,000, বকেয়া ভাড়া 5,000 টাকা। এরকম একটা অবস্থা মনে করো কোনো ব্যক্তির দেওয়া আছে শুরুতে, তাহলে তার পারিবারিক তহবিল হবে দুইটা সম্পদ যোগ করবা, দুইটা সম্পদ যোগ করে তারপর সেখান থেকে বকেয়া ভাড়া একটি দায় ছিল এটি মাইনাস করলেই তোমার পারিবারিক তহবিল হয়ে যাচ্ছে 70,000 যোগ 45,000 যোগ 5,000 দিয়ে পারিবারিক তহবিল এই ব্যক্তির হয়ে গেল 1,10,000 টাকা। তাহলে এখানে দেখো কোনো আয় ব্যয় আসতেছে না, কিন্তু এখানে এখানে বেতন ভাড়া, মজুরি, পোশাক পরিচ্ছদ ক্রয়, এগুলো কি আসতেছে এখানে? এখানে কিন্তু কোনো আয় ব্যয়ের কোনো অবস্থা আসবে না। তোমার দেখতে হবে যে 1 জানুয়ারি তারিখে তোমার সম্পদ আর ব্যয় কি কি আছে, এগুলো চেক করে দেখে ওই সম্পদ আর ব্যয়ের ব্যাপারগুলোই সম্পদ থেকে তোমার ব্যয় মাইনাস করে আমার পারিবারিক তহবিল হবে। এছাড়া নির্দিষ্ট সময় শেষে পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণীর নামে আর একটা ব্যাপার আছে, আর্থিক বিবরণী তৈরি করবা। পারিবারিক আর্থিক বিবরণীতে পরিবারের সর্বশেষ দায় যেগুলো থাকবে সেগুলো লিখবা, আর পরিবারের সর্বশেষ সম্পদগুলো লিখবা। এভাবে লেখার পর আর্থিক বিবরণীর উভয় দিকের যোগফল সমান হওয়া বাধ্যতামূলক। যদি তুমি প্রবলেমটি ঠিকভাবে সমাধান করো তাহলে আর্থিক বিবরণীর উভয় দিক সমান হয়ে যাবে, উভয় দিক তখন আর্থিক বিবরণী সমান হয়ে যাবে যদি সঠিকভাবে তৈরি করো। তাহলে যেমন পারিবারিক আর্থিক বিবরণীর একদিকে পারিবারিক তহবিল, বকেয়া ভাড়া, ধারে খাদ্য সামগ্রী ক্রয়, খাতে বকেয়া ইত্যাদি লিপিবদ্ধ হয়। পারিবারিক তহবিল কেন দায়ী? তুমি যেহেতু মনে করবা যে টাকা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, মালিকের সাথে ব্যক্তির পৃথক সত্তা বিদ্যমান, এটা মনে আছে নিশ্চয়ই। অথবা সহজভাবে ধরে নিতে পারো মূলধন যে কারণে দায়ী, পারিবারিক তহবিলও একই কারণে দায়ী। পরিবারের ক্ষেত্রে মূলধনই হচ্ছে পারিবারিক তহবিল। পারিবারিক তহবিল দায় পাশে বসবে, বকেয়া ভাড়া দায় পাশে, ধারে খাদ্য সামগ্রী ক্রয়, খাতে বকেয়া ইত্যাদি লিপিবদ্ধ করা হয়। আবার নগদ তহবিল, ব্যাংক জমা, আসবাবপত্র,
স্থায়ী আমানতে জমা, বিনিয়োগ ইত্যাদি আবার সম্পদের দিকে লিপিবদ্ধ করা হয়। এগুলো হচ্ছে সম্পদ। এগুলো দেখতে হবে। এই যে নগদ তহবিল ব্যাংক জমা বলা হচ্ছে, নগদ তহবিল ব্যাংক জমা কখনকার? বছরের শেষে নগদ তহবিল ব্যাংক জমা বসবে সম্পদের দিকে। এভাবে লিপিবদ্ধকরণের পর আর্থিক বিবরণীর উভয় দিকের যোগফল সমান হওয়া বাধ্যতামূলক। আর্থিক বিবরণীর উভয় দিকের যোগফল তোমার দেখা যাবে যে সমান হয়ে যাবে যদি সঠিকভাবে প্রস্তুত করো। তাহলে খেয়াল রাখবা যে এখানে সর্বশেষ সম্পদগুলো বসবে। সর্বশেষ বলতে যেমন আসবাবপত্রের অবচয় যদি থাকে, অবচয় বাদ দিয়ে হয়। আসবাবপত্রের সম্পদ যদি থাকে, অবচয়, আসবাবপত্র যদি থাকে তাহলে অবচয় বাদ দিয়ে লিখতে হবে। বিনিয়োগ আছে মনে করো, বিনিয়োগের কিছু সুদ পাওনি, তাহলে বিনিয়োগের কিছু সুদ যদি না পাও তাহলে বিনিয়োগের টাকা তো তোমার সম্পদ আছেই, এছাড়া বিনিয়োগের যত টাকা সুদ পাওনি ওই টাকাও আসবে। এভাবে লিপিবদ্ধকরণের পর আর্থিক বিবরণীর উভয় দিকের যোগফল সমান হয়ে যাবে যদি সঠিকভাবে প্রস্তুত করো। তারপর লক্ষণীয় যে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, প্রাপ্তিবর্ধন হিসেবে ডাটা সমূহ হিসাবে একবার লিপিবদ্ধ করা হবে। প্রাপ্তিবর্ধন হিসাবে যে টাকা, মনে করো বেতন আছে, বাড়ির যে কর্তা তার বেতন, এটা তুমি একবার আয়ে দেখালা, তার মানে আর কোথাও আসবে না। আয়ের মধ্যে একবার দেখালা মানে আয়ের মধ্যেই থেকে যাবে, আর কোথাও আসবে না। সমন্বয় এখানেও থাকে, সমন্বয়ের ডাটাগুলো দুইবার লিপিবদ্ধ করা হবে। যেমন মনে করো বেতন বকেয়া যদি থাকে, এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু বেতন হচ্ছে ইনকাম, বেতন বকেয়া যদি থাকে তাহলে বেতনের সাথে একবার যোগ করবা, আবার যেহেতু বকেয়া আছে এটা পাওয়া যাবে, আবার চলতি সম্পদের মধ্যে আবার দেখাতে হবে। আর্থিক বিবরণীর উভয় দিকে সমতায় হিসাবে শুদ্ধতা নয়। এই কথা এই জন্য বলা হচ্ছে যে যদি কোনো সমন্বয়ে আছে 3000 কিন্তু তুমি ভুল করে দুই জায়গাতেই 300 টাকা লিখলা, তাহলেও কিন্তু আর্থিক বিবরণীর উভয় দিকের যোগফল সমান হয়ে যাবে, কিন্তু আর্থিক বিবরণী শুদ্ধ হবে না। তারপর আয় ব্যয় হিসাবে শুধু চলতি বছরের ব্যয় এবং আয় লিপিবদ্ধ করা যাবে। পরিবারের কর্তার বেতন দেয়া হলো তোমার 3 বছরের, প্রশ্নে বেতন থাকলো 3 বছরের, তখন আয় ব্যয় লিখবা খালি চলতি বছরের যেটা, চলতি বছরেরটাই শুধু লিখবা। চলতি বছরের তখন ওই চলতি বছরের বেতনই শুধু আয়ের ভিতর দেখাতে হবে। আবার বাড়ি ভাড়া থাকলো মনে করো 4 বছরের, তখন বাড়ি ভাড়া লিখবা শুধু চলতি বছরের যেটা। চলতি বছর বুঝতে পারবা কিভাবে, যদি তোমার 17, 18, 19, 20 এইভাবে মনে করুন, এখানেও কোনো বকেয়া আসবে না। এই হচ্ছে তোমার এই চ্যাপ্টারের থিম বা কনসেপ্ট, যে বিষয়গুলো জেনে তুমি সমাধান করতে পারবা। এখন কারো প্রশ্ন থাকলে বলো, আর কোথায় কি প্রশ্ন আছে একে একে প্রশ্ন করো। হ্যালো আদিয়াত, আদিয়াত আছো তুমি? স্যার আছি। বলো কোনো কোথায় কি প্রশ্ন আছে চ্যাপ্টারের কনসেপ্ট গুলো, যেখানে
কি কি প্রস্তুত করা হবে, কি পদ্ধতিতে প্রস্তুত করবা, এই ব্যাপার। হ্যালো আদিয়াত। স্যার, পারিবারিক তহবিল বিষয়টা সম্পর্কে আরেকটু বললে ভালো হতো। পারিবারিক তহবিল হচ্ছে বছরের শুরুর সম্পদ থেকে দায় বাদ দিতে হবে। বছরের শুরুর সম্পদ থেকে দায় বাদ দিলেই তোমার পারিবারিক তহবিল হবে। তোমার বলা থাকলো যে বছরের শুরুতে তোমার নগদ 70,000 আছে, ব্যাংক জমা 45,000 আছে, বকেয়া ভাড়া 5,000 আছে। তাহলে তোমার বছরের শুরুর পারিবারিক তহবিল কত হবে? দুইটা সম্পদ যোগ করে, নগদ তহবিল ব্যাংক জমা যোগ করে বকেয়া ভাড়া বাদ দিলেই পারিবারিক তহবিল হয়ে যাবে তোমার এই টাকা 1,10,000। এখানে যদি মনে করো বছরের শুরুতে বিনিয়োগ থাকে তাহলে কি হবে? বলা হলো যে একটি পরিবারের বছরের শুরুতে বিনিয়োগ আছে 10% বিনিয়োগ 50,000। তাহলে কি হবে? হ্যালো আদিয়াত, বলো। বছরের শুরুতে বিনিয়োগ করলো 50,000, ওই ক্ষেত্রে কি হবে? বছরের শুরুতে বিনিয়োগ, পারিবারিক তহবিল নির্ণয়ের সময় বছরের শুরুতে বিনিয়োগ বলে দিল 50,000, 10% হারে 50,000 টাকা বিনিয়োগ। তাহলে কি করবা? স্যার, বিনিয়োগ 15,000 লিখবো, আর বিনিয়োগের সুদ 10% সেটা যোগ করবো স্যার। শুধু বলো পারিবারিক তহবিল নির্ণয়ের সময় কি করবা। পারিবারিক তহবিল যখন নির্ণয় করবা তখন কি করবা? পারিবারিক তহবিল নির্ণয়ের সময় বিনিয়োগের সুদের কোনো ব্যাপারই আসবে না, শুধু তোমার ওই বিনিয়োগের টাকা লিখতে হবে। আর আয় ব্যয় হিসাব যখন করবা তখন তুমি আয় ব্যয় হিসাবের মধ্যে তুমি বিনিয়োগের সুদ লিখতে পারবা। আবিদ সরকার, হ্যালো আবিদ সরকার। আবিদ সরকার, হ্যালো আবিদ সরকার। আবিদ সরকার শুনতে পাচ্ছ? আতিকুর রহমান, হ্যালো আতিকুর রহমান, শুনতে পাচ্ছ তো? বলো তোমার এই যে যা আলোচনা করলাম পারিবারিক হিসাব ব্যবস্থার, এখানে কোনো প্রশ্ন থাকলে বলো। না স্যার। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে স্যার। 5 সেটের মুনাফা কি স্যার? কি? 5 সেটের মুনাফা। ও, তোমার ওখানে মনে করো তোমার 10 সেট ড্রেসের মুনাফা বের হলো 10,000 টাকা, তাহলে ওই কিক নিয়মে করে দিতে পারবা 5 সেটের মুনাফা কত? করা যাবে না? পুরো অঙ্কটা মনে করো 10 সেট পণ্যের জন্য, 10 সেটের মুনাফা হলো 10,000, তাহলে এক সেটের কত হবে? এরকম একটা অঙ্ক করে দিলে ভালোই তো। হ্যাঁ, এটা তো ধরো আমাদের অবশ্যই করে দেওয়া হবে। আজকে তো আমাদের এই লাস্ট চ্যাপ্টারের আলোচনা, তো লাস্ট চ্যাপ্টারের আলোচনা হয়ে গেলে এরপরে তোমার
অঙ্ক আলোচনা হবে এই চ্যাপ্টারের, তারপরে করে দেয়া যাবে। একটা সহজ ব্যাপার হচ্ছে, তোমাকে যেটা বলতেছি যে তুমি সবকিছু লিখলা, লিখে তোমার মুনাফা বের হলো 10 সেটের, মনে করো 10,000, 10 সেটের 10,000 বের হলো, তখন 5 সেটের কত হবে বলো, ঐকিক নিয়ম করে বলো, 5 সেটের কত হবে তখন? 10 সেটের 10,000 হলে 1 সেটের 10,000 ভাগ 1, তাই না? তাহলে 5 সেটের হবে 10,000 ভাগ 1 গুণ 5 করলেই 5 সেটের মুনাফা হয়ে যাবে। তোমার তোমার কোনো প্রশ্ন থাকলে বলো এই চ্যাপ্টারের উপর। হ্যালো, তোমার কোনো প্রশ্ন থাকলে বলো। অমর, অমর, তোমার কোনো প্রশ্ন আছে এই চ্যাপ্টারের উপর? আছে? প্রশ্ন থাকলে বলো। শাওন, নো স্যার। স্যার আমার নেটে সমস্যা করতেছিল, তাই স্যার ওই মাইকটা অন করতে কষ্ট হতেছিল স্যার। আচ্ছা, তাহলে এখানে আবার যদি কোনো প্রশ্ন না থাকে, স্যার একটা প্রশ্ন আছে স্যার। বলো। স্যার, ডাকঘর সঞ্চয় ব্যাংকে জমা বলতে কি বোঝানো হচ্ছে? মানে এই টাকাটা ব্যাংকে জমা দিয়ে রাখা হয়েছে, এই টাকা ব্যাংকে জমা দিয়ে রাখা হয়েছে, এটা পরিবারের সম্পদ হবে। আর যখন ক্যাশ নির্ণয় করবা তখন ক্যাশের পরিমাণ কমে যাবে, ক্যাশের পরিমাণের ক্ষেত্রে কমে যাবে। অন্যদিকে যদি ডাকঘর সঞ্চয় ব্যাংকে জমা দেয় তাহলে সম্পদের পরিমাণ বেড়ে যাবে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আর কারো কোনো প্রশ্ন আছে? এখানে তাহলে আমরা শুরুতেই দেখলাম যে পারিবারিক হিসাব প্রস্তুত করা হবে, সেখানে প্রাপ্তিপ্রদান হিসাবে তৈরি করা হবে। সেখানে ডেবিট দিকে আমরা লিখব পরিবারের যত প্রাপ্তি সবগুলি লিখব ডেবিটে, আর পরিবারের যত প্রদান, ভাড়া, খাদ্য সামগ্রী ক্রয়, ঋণের সুদ, চিকিৎসা খরচ, পোশাক পরিচ্ছদ ক্রয়, এগুলো লিখব ক্রেডিটে। লিখে একটা উদ্বৃত্ত নির্ণয় করা হবে, এই উদ্বৃত্ত হবে সমাপনী নগদ তহবিল। তারপরে দেখলাম আয় ব্যয় হিসাব প্রস্তুত করা হবে। আয় ব্যয় হিসাবের ডেবিটে তোমার যত ধরনের ব্যয় আসছে পরিবারের, ডেবিটে বা বাম দিকে ভাড়া, খাদ্য সামগ্রী ক্রয়, ঋণের সুদ, চিকিৎসা খরচ, পোশাক পরিচ্ছদ ক্রয় ইত্যাদি ডেবিটে লিখতে হবে। আয় ব্যয় হিসাবের ক্রেডিট দিকে নির্দিষ্ট সময়ের আয় সমূহ লিখতে হবে। বেতন, বাড়ি ভাড়া, বিনিয়োগের সুদ, লভ্যাংশ প্রাপ্তি, এগুলো আয়ের দিকে লিখতে হবে। লেখার পরে আয় ব্যয় হিসাবের যদি আয় বেশি হয় তখন তাকে বলা হবে ব্যয়ের উপর আয়ের আধিক্য, যা আবার পরবর্তীতে আর্থিক বিবরণীতে পারিবারিক তহবিলের সাথে যোগ হবে। পারিবারিক তহবিল নির্ণয়ের সময় আবার বছরের শুরুর সম্পদ থেকে
দায় বাদ দিতে হবে। তোমার একটা পরিবারের কোনো সম্পদ যদি থাকে সেখান থেকে দায়গুলো বাদ দিতে হবে। পরিবারের এখানে লক্ষ্য রাখতে হবে যে 1 জানুয়ারিতে কি কি সম্পদ ছিল। 1 জানুয়ারিতে যেসব সম্পদ ছিল সেগুলো শুধু লিখতে হবে। মনে করো কোনো সঞ্চয়পত্র ক্রয় করা হলো জুলাই মাসে এসে, তাহলে এটি পারিবারিক তহবিলে যাবে না, কারণ বছরের শুরুতে নাই। তারপরে যেটা দেখলাম যে আর্থিক বিবরণীতে দায় পাশে পারিবারিক তহবিল, বকেয়া ভাড়া, ধারে খাদ্য সামগ্রী ক্রয় এগুলো যদি থাকে এগুলো দায় পাশে লিখে দেখাতে হবে। আর নগদ তহবিল, ব্যাংক জমা, আসবাবপত্র, স্থায়ী আমানত যদি থাকে, বিনিয়োগ, এগুলো সম্পদের দিকে লিখে সমান হবে। প্রাপ্তবর্ধন হিসাবের ডাটাগুলো একবার লেখা হবে। যে কোনো এক জায়গায় একবার আসলেই মনে করতে হবে যে এটির কাজ শেষ, দ্বিতীয়বার আসবে না। আর কারো কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? বয়েজ, আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে নেক্সট ক্লাসে তাহলে আমরা এই চ্যাপ্টারের অঙ্ক আছে, সৃজনশীল প্রশ্ন নিয়ে উপস্থিত হব। ঠিক আছে, আর প্রশ্ন থাকলে বলো। আরো কোশ্চেন আছে? প্রশ্ন যদি না থাকে তাহলে নেক্সট ক্লাসে আমরা ব্যবহারিক সমস্যা বা সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।